চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল GM কামরুল ইসলাম। শুভ সকাল স্যার, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি, ধন্যবাদ। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার ব্যস্ততম সময় থেকে আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা জানি যে ইন্টারন্যাশনাল একটা টুর্নামেন্ট চলছে এখন, সেই টুর্নামেন্ট সম্পর্কে একটু জানতে চাই। ধন্যবাদ। আমরা প্রত্যেক বছর একটা বড় ধরনের টুর্নামেন্ট করি, কয়েকটা টুর্নামেন্ট মিলে একসাথে, যেটা চলছে এখন। ছেলেদের জন্য হবে, মেয়েদের জন্য হবে এবং আমাদের জাতীয় পর্যায়ে হবে। তিনটে টুর্নামেন্টই সরকারের অনুমোদিত এবং ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশনের অনুমোদিত। তো মোটামুটি আমাদের খেলা ভালোই চলছে, আমরা একটা পর্যায়ে আসছি, তাড়াতাড়ি এটা শেষ হবে। আচ্ছা, এই টুর্নামেন্টের পূর্ব প্রস্তুতি কেমন ছিল? আমরা তো একটা লম্বা সময় এটা প্রস্তুতি নিয়েছি, কারণ এই ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট করতে হলে সরকারের পারমিশন নেওয়া, ওদের পারমিশন নেওয়া, এগুলো তো অনেক 5-6 মাস লাগে আমাদের পেপার ওয়ার্কগুলো করতে। তারপরে আমাদের প্লেয়ারদের তৈরি করতে হয়, বাইরের প্লেয়াররা তাদের ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার দেখে তাদের কমিটমেন্ট সেট করে। একটা লম্বা প্রস্তুতি আমরা নিয়েছি এবং প্রস্তুতি আমাদের ভালো ছিল। আচ্ছা, তাহলে আমরা আশা করতে পারি অবশ্যই একটা ভালো কিছু। ইন্টারন্যাশনাল লেভেলে যেই টুর্নামেন্টগুলো বা যে প্রতিযোগিতাগুলো হয় খেলার ক্ষেত্রে, সেগুলো আসলে বাংলাদেশ থেকে যারা পার্টিসিপেট করে, বাংলাদেশের জায়গা থেকে দেশের বাইরে বাংলাদেশে কিভাবে আসলে তারা দেখে এবং বাংলাদেশ কিভাবে রিপ্রেজেন্ট করছে এবারে? যে কোনো খেলায় একটা দেশ যখন রিপ্রেজেন্ট করে, দেশকেই তো রিপ্রেজেন্ট করে। ওইখানে যদি ভালো করে তাহলে দেশের সুনাম হয়, খারাপ করলে দেশের দুর্নাম হয়। সুতরাং ভালো করতে হবে, এটা হলো আমাদের একটা ওথ থাকতে হবে যে উই মাস্ট ডু গুড। তবে অ্যাজ এ হোল স্পোর্টসে তো আমরা অত ভালো করছি না, মাঝে মাঝে কোনো কোনো জায়গায় আমরা ভালো করি, কোনো কোনো জায়গায়, অধিকাংশ জায়গায় আমরা খারাপ করি। তো এইখানে আমাদের জাতি হিসাবে আরও কাজ করার সুযোগ আছে, নিজেদেরকে স্পোর্টসের মাধ্যমে পরিচিত করার জন্য। আচ্ছা, স্কোয়াশের কথা যদি বলি, আগের অবস্থাটা খুব একটা ভালো ছিল না, এবং বর্তমান অবস্থাটা এখন কেমন চলছে এবং পূর্বের থেকে এখন বর্তমানে পরিবর্তনটা কেমন? আসলে স্কোয়াশ একসময় এই দেশে খেলা হতো, ডিস্ট্রিক্ট লেভেলে হতো, ইউনিভার্সিটিগুলোতে হতো, কিন্তু যে কোনো কারণেই হোক এটা একটা ডেড গেম হয়ে গেছে। এখন আর ওইরকম খেলা হয় না। কোর্টগুলো হয় নষ্ট হয়ে গিয়েছে, নাহলে ফ্যামিলি অ্যাকোমোডেশন করা হয়েছে, নাহলে জিমনেশিয়াম করা হয়েছে, ওর স্টোর। সে ঢাকা মেডিকেল কলেজ, ওখানে দুটা ফজলে রাব্বি হলে দুটা কোর্ট আছে, কিন্তু এটা ফ্যামিলি অ্যাকোমোডেশন করে রাখা হয়েছে। তো এই ডেড গেমটাকে রিভাইভ করার জন্য, রিবার্থ দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। মোটামুটি গত 4 বছর নিরবিচ্ছিন্নভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং আমাদের বাই দিস টাইম যদি আমরা আমাদের অর্জন বলি তাহলে অনেক ধরনের কথা আমরা বলতে পারবো, অনেকগুলো অর্জনও আমাদের আছে। বাট অ্যাজ এ হোল আমরা 54 বছর আগে যা ছিলাম তার চেয়ে অনেক ভালো অবস্থায় আছি, এবং আমাদের আরও অনেক ভালো করতে হবে, এইটা হলো ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা তো নতুন এখন বাংলাদেশের কথা বলছি, একটা ক্রিটিক্যাল সিচুয়েশন পার করে আমরা এখন স্টেবল হওয়ার একটা প্রস্তুতি করছি। অবশ্য খেলার ক্ষেত্রে, ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে কিন্তু অনেক সংস্কারের কথা আমরা বলছি। সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই, সংস্কারের যে কথাটা আসছে, ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে কি কি সংস্কার করা প্রয়োজন? প্রথম হলো ক্রীড়াঙ্গনকে আমাদের এটা ক্রীড়াঙ্গন হিসাবে দেখতে হবে। এখানে পলিটিক্সও করা যাবে না, ব্যবসাও করা যাবে না। এখানে যারা সংশ্লিষ্ট আছে তাদের খেলাধুলা নিয়েই চিন্তা করতে হবে, এবং ওই ধরনের লোকেরই আসতে হবে যারা নিজ থেকে নিজের দেশের কাজ হিসাবে মনে করে স্পোর্টসে কন্ট্রিবিউট করতে পারে। এই ধরনের সংস্কার যদি হয়, ওই ধরনের লোককে যদি ক্রীড়া অঙ্গনে আনা যায়, তাহলে ডেফিনেটলি আমাদের 18 কোটি দেশের একটা মানুষের একটা দেশ, এখানে খারাপ করার কোনো কারণ নেই। আচ্ছা, এবারে যদি দেশের কথা বলি, নতুন বাংলাদেশ আপনি কেমন দেখতে চান? নতুন বাংলাদেশ আমি দেখতে চাই স্বাধীন, সার্বভৌম, শক্তিশালী, মানবিক এবং ন্যায় বিচারের মাধ্যমে, অর্থনৈতিকভাবে এবং সায়েন্টিফিক। আমাদের লোকজনের মধ্যে আধুনিকতা থাকতে হবে, বৈজ্ঞানিক মানসিকতা থাকতে হবে।
এই ধরনের একটা বাংলাদেশ আমি দেখতে চাই। আমরা তো এখন দেখতে পারি নারীদের কিন্তু খেলার একটা সময় যখন দেখতাম যে নারীরা খুব একটা অংশগ্রহণ করছে না, পরিবার থেকেও বাধা আসতো এবং অন্যভাবেও দেখা হতো নারী কিভাবে খেলতে পারে মাঠে। এখন কিন্তু ডে বাই ডে সবকিছু পরিবর্তন হচ্ছে, আধুনিকায়ন হচ্ছে। সো নারীদের অংশগ্রহণ আপনি কেমন দেখছেন? আমি ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে মনে করি যে নারীদের অংশগ্রহণ থাকা উচিত, এবং বেশি না হলেও পুরুষদের চেয়ে কম নয়। মানে আমাদের দেশে তো অলমোস্ট 50-50 ছেলে মেয়ে। আমরা যদি জাতি হিসাবে আগাতে চাই তাহলে ছেলে মেয়েদের অংশগ্রহণ অবশ্যই করতে হবে। এবং আমি আমাদের ফেডারেশনের কথা বলতে পারি, আমরা চেষ্টা করছি মেয়ে খেলোয়াড় তৈরি করার জন্য, এবং আমরা বেশ কিছু মেয়ে খেলোয়াড় তৈরি করেছি। আমাদের এর আগে কোনো দিন বাংলাদেশ থেকে মেয়েরা স্কোয়াশ খেলে নাই বা বাইরে যায় নাই। রিসেন্টলি আমাদের একটা টিম প্রথম নেপালে একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে অংশগ্রহণ করে তারা রানার আপ হয়েছে, এবং আমরা চাই যে মেয়েরাও এখানে আসুক। আমরা কিছু ইনসেন্টিভও দিচ্ছি, মেয়েদের স্কলারশিপ দিচ্ছি কয়েকটা মেয়েকে, যাতে তারা এম্পাওয়ার্ড হয়, তারা যেন সমাজে কন্ট্রিবিউট করতে পারে। সুতরাং মেয়েদের আরও মাস স্কেলে পার্টিসিপেট করতে হবে। আচ্ছা, বাহ, খুব ভালো একটি উদ্যোগ। আরেকটি বিষয় যে খেলার যে বিষয়টি থাকে সবার ক্ষেত্রে কিন্তু তৈরি হয় স্কুল কলেজ থেকে। আমরা যদি এখন স্কুল কলেজের দিকে তাকাই বর্তমান অবস্থায়, খুব একটা স্কুল কলেজে কিন্তু খেলার মাঠ দেখা যায় না, আছে কিন্তু খুব সীমিত আকারে, এবং ইউনিভার্সিটি লেভেলে তো আরও বেশি দেখা যায় না, কারণ সেখানে শুধু ভবনই থাকে। তো খেলার মাঠ আসলে কতটুকু প্রয়োজন স্টুডেন্টদের জন্য, যাতে করে তারা আসলে বেসিকটা সেখান থেকে শিখতে পারে? গুড। প্রথম হলো খেলার মাঠের কোনো বিকল্প নেই, খেলার মাঠ থাকতে হবে এবং প্রয়োজনের মোতাবেকই থাকতে হবে। কারণ এখন তো অনেক চেঞ্জ হয়েছে, জনগণ বেড়ে গিয়েছে, এখন খেলার কনসেপ্টও চেঞ্জ হয়ে গেছে। এখন একটা বিল্ডিংয়ের উপরে একতলা, দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, 10তলা মাঠ হতে পারে। তো ওই ধরনের সুযোগ করতে হবে, এবং ছোট ছোট জায়গায়ও অনেক ধরনের খেলা খেলা যেতে পারে। সুতরাং সাফিসিয়েন্ট খেলার জায়গা থাকতে হবে স্কুল কলেজগুলোতে। আচ্ছা, এবার স্কোয়াশের ব্যাপারে একটু বলি যে স্কোয়াশের আসলে বিস্তরণের ক্ষেত্রে কিভাবে কাজ করছেন? আমরা ওই যে বললাম যে আমরা স্কোয়াশটাকে রিবার্থ করে এটাকে রিভাইভ করছি এবং ছড়াই দেওয়ার চেষ্টা করেছি। তো আমাদের দেশে যেহেতু কোর্টগুলো নাই ওই রকম, আমাদের নিজস্ব একটা কমপ্লেক্স নেই যেটা গভর্নমেন্ট দিতে চেয়েছে আমাদের। তো আমরা একটা নতুন কনসেপ্ট বের করেছি, যেটাকে নাম দিয়েছি আমরা ক্লাসরুম স্কোয়াশ। মানে একটা ক্লাসরুমের মধ্যে বাচ্চারা স্কোয়াশ খেলবে, এবং অনেকগুলো স্কুলে এটা আমরা করেছি, এটা সাকসেসফুল, এবং গভর্নমেন্ট ইজ কনভিন্সড। আমাদের স্পোর্টস মিনিস্ট্রি অলরেডি একটা চিঠি দিয়েছে যে স্কুল কলেজে এটা চালু করা হোক। তা আমাদের চ্যালেঞ্জ হলো স্কুল কলেজকে আমরা বোঝাতে পারছি না যে এটা একটা ভালো খেলা, স্কোয়াশটাই অনেকে বোঝে না। বাট আই এম শিওর যে আমরা চেষ্টা করলে আরও ভালো হবে এটা। অবশ্যই। আমরা যদি একটু দেখি স্পেশালাইজড যে পার্সনগুলো রয়েছে, যাদের জন্য এখন খেলার সুব্যবস্থা করা হচ্ছে ডে বাই ডে, এবং নতুন নতুন খেলা কিন্তু তাদের জন্য তৈরি করা হচ্ছে যেন তারা পার্টিসিপেট করতে পারে, সেই ব্যাপারে আপনারা কিভাবে কাজ করছেন? মানে ইউ আর টকিং অ্যাবাউট দি হ্যান্ডিক্যাপ অ্যান্ড আদার্স। আসলে এদেরকে তো একটা বড় সেগমেন্ট সমাজের অ্যাড্রেস করতে হবে। পৃথিবী সবখানেই করে, বাংলাদেশও করছে, বাট আরও বড় আকারে করতে হবে। আমরা স্কোয়াশে এখনও করতে পারি নাই ওই রকম সাবস্টেন্সিয়াল, যদিও আমরা 2-4টা স্কুলে গিয়েছি এবং কয়েকটা কোচিং কোর্স করেছি। আমাদের ইচ্ছা আছে যে এটাকে অর্গানাইজভাবে আরও সুন্দর করে করার। আচ্ছা, খেলাধুলার ক্ষেত্রে মিডিয়ার কাছ থেকে আপনাদের কি প্রত্যাশা রয়েছে? মিডিয়া ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো জিনিসের সাপোর্ট দরকার, এককভাবে তো কিছু হয় না, এবং মিডিয়াই হলো সাপোর্টার তৈরি করে। তো আমাদের দেশে মিডিয়া সাপোর্ট দেয়, বাট একটা জিনিস আমি দেখেছি, ওই ব্রাজিল কোথায় খেললো ওইটা দেখাচ্ছে, কিন্তু আমাদের একটা গ্রামে একটা বড় টুর্নামেন্ট হচ্ছে যেখানে মানুষ অনেক আন্তরিকতা নিয়ে খেলছে, যদিও ওই ধরনের মেসি নাই, বাট ওইগুলো একটু বেশি দেখাতে হবে। আমি এটা মনে করি যে মিডিয়া আমাদের নিজস্ব খেলা, নিজস্ব কালচার, এটাকে বেশি করে যদি দেখায় তাহলে আমরা আরও এনরিচ হতে পারবো। সম্প্রতি যে বিষয়গুলো ঘটেছে আমাদের দেশে, অবশ্যই সেটা প্রত্যেকটা সেক্টরে আমরা ইফেক্টিভ হয়েছি, ক্রীড়াঙ্গনে কতটা ইফেক্ট করেছে? ক্রীড়াঙ্গন তো অনেক ইফেক্ট করেছে, এবং যারা কনসার্ন এরা বেশ ডিপলি চিন্তা করছেন। প্রত্যেকটা ফেডারেশনকে রিকনস্টিটিউট করছে, সভাপতিগুলোকে নতুন দেওয়ার চেষ্টা করছে, এবং ক্রীড়ার সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকেই আনার চেষ্টা করা হচ্ছে।
এখন একটা ট্রানজিশনাল পিরিয়ড চলছে, আমার মনে হয় তাড়াতাড়ি এটা কেটে যাবে এবং ক্রীড়াঙ্গন আরও ভালো করবে। আচ্ছা, এবার একটু আপনার ব্যাপারে জানতে চাই যে পড়াশোনা আপনার ছোটবেলায় কোথায় হয়েছে এবং তারপর খেলার জগতে আসলে আপনার এত উৎসাহ এসেছিল কি ছোটবেলা থেকে নাকি বড়বেলা থেকে? ধন্যবাদ। আমি অ্যাকচুয়ালি ক্যাডেট কলেজে লেখাপড়া করেছি, রাজশাহী ক্যাডেট কলেজে। আমি খেলাধুলা এবং লেখাপড়া দুটোই করেছি। আচ্ছা, অনেক খেলাধুলা করেছি। পছন্দের খেলা ছিল কোনটি? অনেক খেলাধুলা করেছি আমি। হকি, ফুটবল, বাস্কেটবল, ক্রিকেট সবই খেলেছি এবং কলেজ টিমে খেলেছি। আচ্ছা, আমি 73 থেকে 79 পর্যন্ত ক্যাডেট কলেজে পড়েছি এবং তখন 4টা ক্যাডেট কলেজ ছিল। সব কলেজে আমি গেছি, সবাই আমাকে চিনে অ্যাজ এ স্পোর্টসম্যান। আবার আমি ওই শেষ দিকে একটু জোরে জোরে লেখাপড়া করে বোর্ডে আমি পজিশন পেয়েছি ইন্টারমিডিয়েট এবং ম্যাট্রিকে। সুতরাং আমি বিশ্বাস করি যে যদি আমরা সময়কে ঠিকমতো রেশনালাইজ করা যায় তাহলে খেলাধুলা, লেখাপড়া এটা বাধা হয় না। তারপরে আমি যখন আর্মিতে আসলাম, ওই ইন্টারমিডিয়েট পাস করার পরে আমি ভিক্টোরিয়াতে হকি খেলেছি। আর্মিতে এসে অনেক খেলেছি। তবে আর্মিতে এসে আমি চেষ্টা করেছি যে খেলাধুলা, আমি যে একজন খেলোয়াড় এটা যাতে মানুষ কম জানে, কারণ আমি তো অফিসার হওয়ার জন্য আসছি। আমার প্রফেশনালি আমি বেশি কনসেন্ট্রেশন দিয়েছি। এখন আমি রিটায়ার করেছি, আই হ্যাভ লট অফ টাইম। আমি গলফ খেলি, গলফ অর্গানাইজ করেছি। এবং আমি যখন কুর্মিটোলার ক্যাপ্টেন ছিলাম, আমাদের সিদ্দিকুর রহমান ও প্রথম বাংলাদেশি যে মেরিট বেসিসে অলিম্পিকে খেলেছিল। তো এই কন্ট্রিবিউশনটা বা ওর সাথেই কাজ করার একটা আমি নিজেকে গর্বিত মনে করি এবং স্কোয়াশ নিয়ে ওইটা করার চেষ্টা করছি। এই জন্যই করেছি যে যারা খেলাধুলা করে এরা তো আমাদের নেক্সট জেনারেশন, আমাদের সন্তান তুল্য, সন্তানের সন্তান তুল্য। এদের সাথে যদি আমি ফাঁকি দেই তাহলে তো এটা অন্যায় হবে। জাতির সাথে পরবর্তী প্রজন্মের সাথে তো ফাঁকি দেওয়া যায় না। এই জন্য আমি সাধ্যমতো চেষ্টা করছি যে দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে এটা পালন করার জন্য। আরেকটি বিষয় যে খেলাধুলার যে একটা সেক্টর, অবশ্যই সেটা খুবই ভালো একটি কাজ করছে আগামী প্রজন্মের জন্য। তার পাশাপাশি ক্যাপ্টেন্সির যে ব্যাপারটি সেটি কিন্তু খেলাধুলার মাঠ থেকেই শুরু হয় এবং সেখানেই বোঝা যায় এবং তারা সেই ব্যাপারটা বুঝতে পারে, পরবর্তীতে তার জীবনে অনেকটা উপকার হয়। সেই ব্যাপারে একটু আপনার কাছ থেকে জানতে চাই। আসলে খেলাধুলার মাধ্যমে এটা একটা ট্রেনিং প্রসেস। একজন মানুষকে পূর্ণাঙ্গ মানুষ করার জন্য অনেকগুলো জিনিস থাকে, লেখাপড়ার সাথে সাথে কালচারাল অ্যাক্টিভিটিস এবং খেলাধুলার মাধ্যমে তার শারীরিক ফিটনেস আসে, শক্তিশালী হয়, মানসিকভাবে সে রোবাস্ট হয়, ভালো চিন্তা করতে পারে, বেশি কাজ করতে পারে। তো একটা জাতি গঠনের জন্য যে অনেকগুলো ডাইমেনশন আছে, লেখাপড়ার সাথে সাথে খেলাধুলা একটা বড় ডাইমেনশন। এই জন্য একটা নেশন সবারই কোনো না কোনো খেলা উচিত। সবাই, আমরা যদি ক্রিকেট খেলি তাহলে তো আমরা একটা ক্রিকেট পাগল নেশন হয়ে গেলাম। আমরা যদি সবাই ফুটবল খেলি, ব্রাজিলের মতো ফুটবল পাগল নেশন হলাম। আমাদের 18 কোটি লোকের কোনো না কোনো খেলা খেলতে হবে এবং সবগুলো খেলা 18 কোটি লোক মিলে খেলতে হবে। কেউ ফুটবল খেলবে, কেউ ক্রিকেট খেলবে, কেউ স্কোয়াশ খেলবে, তাহলে আমরা একটা স্পোর্টিং নেশন হতে পারবো। আচ্ছা, এখন তো সবাই মোবাইল ফোনেই গেম খেলাতে বেশি আগ্রহী, সে ব্যাপারে আপনার কি মতামত রয়েছে? মোবাইল ফোনে গেম খেলাটা এটা ক্ষতিকর, এটা অ্যাভয়েড করাই ভালো। বাট মোবাইল ফোনে অনেক ভালো জিনিসও আছে। আমি তো দেখি লট অফ নলেজ দেয়ার, ওটা যখন খোলা হয় খুব কম সময়ের মধ্যে অনেক কিছু জানা যায়। দিস ইজ গুড। অথবা রিসার্চ করলেও কিন্তু ওখান থেকে অনেক কিছু রেফারেন্স পাওয়া যায়। হাউএভার মোবাইল আমাদের নেক্সট জেনারেশনকে ক্ষতি করছে এবং উন্নত দেশের বাচ্চাদেরকে এত মোবাইল দেওয়া হয় না। ওই দেশে ইভেন অফিসে যারা ঢুকে, খুব বড় এক্সিকিউটিভ না হলে মোবাইল তাকে দেওয়া হয় না, তার মোবাইল রেখে অফিস করতে হয়। তো আমাদের এই কালচারটাকে চেঞ্জ করতে হবে। আমরা ফলো করতে পারি, বাট একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা একজন মানুষের ভালো জিনিস কপি করতে পারে না, ভালো জিনিস কখনোই নকল করতে পারে না। সে যখন নকল করে তার খারাপ জিনিসটাই নেয়, মনে হয় যে এইটাই তার ভালো জিনিস, বাট ওইটা তার খারাপ জিনিস। মোবাইলের উপরে আমাদের আরও কেয়ারফুল হতে হবে। আসলে পজিটিভ নেগেটিভ দুটাই থাকবে, আমি কোনটি নিচ্ছি এটা একটা বিষয় কাজ করে। আচ্ছা, আমি কিন্তু কোনটি নিচ্ছি সেটা বলি নাই, কোনটি নিচ্ছি সে তো আছেই, বাট যারা বাচ্চারা ওটা তো কোনটি নিচ্ছে এটা বুঝতে একটু সময় লাগে। আমাদের যারা পলিসি মেকার তাদের একটা সিস্টেম তৈরি করতে হবে যাতে তারা কারেক্ট জিনিসটা নেয়। আচ্ছা,
আমাদের যারা নতুন প্রজন্ম আছে খেলাধুলায় আসতে আগ্রহী কিংবা যারা এখনো আগ্রহী নয়, উভয় পক্ষের জন্য আসলে কি মতামত থাকবে আপনার? খেলাধুলাকে অ্যাট্রাকটিভ করতে হবে, খেলাধুলার সুযোগ তৈরি করতে হবে, স্কুলের যে লেখাপড়ার চাপ এটা কমাতে হবে। এত লেখাপড়া চাপ নিয়ে দরকার নাই, একটু ডিটেল পড়ালে যে সাবজেক্টটা যাবে সেই সাবজেক্টটাকে ডিটেল পড়াতে হবে। জীবনধর্মী লেখাপড়া থাকতে হবে। সে এইখান থেকে সে কারণ বাজার আসছে, কীভাবে ক্যান্টনমেন্টে যাবে, এই যে পথটা জানা এটা ভেরি ইম্পর্টেন্ট। তাকে ছেড়ে দিলে সে যদি যেতে পারে এটা 10টা ক্লাস করার সমান। এই ধরনের জীবনধর্মী যদি লেখাপড়া হয় তাহলে ভালো হবে। অনেক সুন্দর কথা বলেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশা করছি দর্শকদেরও ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ, ধন্যবাদ আমাদের স্পন্সরদের এবং ধন্যবাদ ATN বাংলাকে ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ATN বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।